অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার রাতে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে শপথ নেন অন্তর্বর্তী সরকারের আরও ১৩ উপদেষ্টা। পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ডক্টর ইউনূস বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সবার বিচার করা হবে। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিতে বঙ্গভবনে আসেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে একে একে আসেন আরও ১৩ উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। রাত ৯টার পর প্রধান উপদেষ্টাকে নিয়ে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠান শুরু হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। এরপর কোটা সংস্কার ও সরকার বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন সবাই। প্রথমে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর ইউনূস। নিয়ম অনুযায়ী পরে গোপনীয়তার শপথ নেন তিনি। এরপর শপথ নেন অন্তর্বর্তী সরকারের আরও ১৩ উপদেষ্টা। পরে নিয়ম অনুযায়ী শপথ বইয়ে সই করেন সবাই। এরপর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। বলেন, অন্তর্বর্তী সরকার কাজ করবে সবার আকাঙ্ক্ষা পূরণে। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের, নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে। এটাই আমাদের লক্ষ্য। এ সময় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সবার বিচার করা হবে। প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা দেশের সকল মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধীর বিচার হবে। ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি ৩ উপদেষ্টা। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের আকাঙ্ক্ষা অনেক বেশি। আগামীতে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়াই হবে এই সরকারের প্রধান কাজ, এমনটাই মনে করেন সুশীল সমাজ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বঙ্গভবন, ঢাকা। রাষ্ট্র সংস্কার, বৈষম্য দূর করা, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা করাই হবে অন্তর্বর্তী সরকারের মূল কাজ, এ কথা জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এদিকে ছাত্র জনতা যে অভাবনীয় সুযোগ এনেছে সেটির মাহাত্ম্য যেন ম্লান না হয় সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার রাতে শপথ নেয়ার পর এসব কথা বলেন তারা। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয়েছে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার রাত ৯টার পর বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ কি হবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টারা বলেন, যে প্রত্যাশা নিয়ে ছাত্র জনতা গণ আন্দোলন করে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে সেই প্রত্যাশা পূরণে কাজ করবেন তারা। আমাদের লক্ষ্য থাকবে, আমরা তো আসলে দেখেছি আমাদের অনেক রাজনৈতিক সরকার এসেছে কিন্তু ওনারা রিফর্মটা সেভাবে করেন না দেখি এরকম অপশক্তি বারবার সুযোগ নিতে পারে। আমাদের কাছে এই যে এত মানুষের আত্মদানের বিনিময়ে আমরা যদি এই বেসিক কাজটা না করে যাই তাহলে তো এই আত্মদানের মাহাত্ম্য থাকবে না। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বর্তমানে বাংলাদেশে আইনের শাসন নেই। জনস্বার্থে দেশে সুশাসন ও সাম্য প্রতিষ্ঠা করাই হবে এই সরকারের অন্যতম লক্ষ্য। সুশাসন নিশ্চিত হবে, জবাবদিহিতা নিশ্চিত হবে, মানবাধিকার নিশ্চিত হবে। সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক একটা জাতি আমরা হব, এখানে বিভেদ, বৈষম্য আমরা কমাবো, এটাই হচ্ছে প্রত্যাশা। অর্থনৈতিক খাতে স্বচ্ছতা সহ নানা কাজে মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন নতুন উপদেষ্টারা। যারা নানা অপরাধ করেছেন তাদের বিচার করার প্রতিশ্রুতিও দিয়েছেন উপদেষ্টারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা অনেক বেশি। দ্রুত সুষ্ঠু নির্বাচন করে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অন্যদিকে অর্থনীতি সচল করা ও দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি ব্যবসায়ী নেতাদের। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের শপথ অনুষ্ঠান শেষে এসব প্রত্যাশার কথা জানান তারা। আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ বিলুপ্ত করেন রাষ্ট্রপতি। দেখা দেয় সাংবিধানিক সংকট। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার গঠন হলো অন্তর্বর্তীকালীন সরকার, নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সরকারের মেয়াদ কি হবে এমন নানা বিষয় এখনো সুরাহা হয়নি। তবে সাংবিধানিক যে সংকট তৈরি হয়েছিল তার সাময়িক সমাধান মিলেছে বলছেন রাজনীতিবিদরা। বাংলাদেশ সৃষ্টি হয়েছিল যে গণতন্ত্রের কারণে, সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, প্রত্যাশা গণতন্ত্র ফিরে পাওয়া। সাংবিধানিক নিয়ম অনুযায়ী 3 মাসের মধ্যে যদি নির্বাচন করা সম্ভব হয় সেটা হবে সকলের জন্য মঙ্গলজনক। অর্থ পাচার, ব্যাংক লুট সহ নানা কারণে দীর্ঘদিন ধরে নাজুক অর্থনীতি। ভারসাম্য হারিয়েছে সামষ্টিক অর্থনীতি, দুর্বল হয়ে পড়েছে সব খাত, জানিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। অর্থনীতির অবস্থা খুবই খারাপ, ব্যাংকগুলো ভেঙে পড়েছে, বাংলাদেশ ব্যাংকে কোনো নিয়ন্ত্রণ নাই। এই অর্থনীতিতে ডিসিপ্লিন ফিরিয়ে নিয়ে আনতে হবে। আমরা আশা করি ওনারা যতদিন থাকেন ওনারা বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমাজ, বাংলাদেশের রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। শ্রীলঙ্কা যদি উঠে দাঁড়াতে পারে, আমরা সেই সমস্ত পদক্ষেপ নিয়ে অর্থনৈতিক অবস্থান আগের চেয়ে অন্তপক্ষে যে গভর্নমেন্টটার পতন হলো তার চেয়ে ভালো হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান বাড়াতে নতুন সরকারের প্রতি আশা রাখতে চান সাধারণ মানুষ। আমাদের কর্মসংস্থান আজকে একবারে নাই বললেই চলে। আমরা 20 লক্ষ যুবক আজকে বেকার। আমরা সবসময় ঊর্ধ্বমুখী পণ্যদ্রব্য আমরা কিনেছি, আমরা খুব পেরেশানের মধ্যে ছিলাম। অর্থনীতির ক্ষত মেরামতে সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার পক্ষে অনেক ব্যবসায়ী নেতা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারের বিদায়, অতঃপর দেশের দায়িত্ব নিলেন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের চাওয়া দ্রুত সচল হোক অর্থনীতির চাকা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাভারের জাতীয় স্মৃতিসৌধে আজ শ্রদ্ধা জানাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আরো জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, ডক্টর মোহাম্মদ ইউনূস কখন যাবেন শ্রদ্ধা নিবেদনের জন্য এবং আজকে সারাদিন তার কি কি কার্যক্রম রয়েছে? দেখুন, আজকে যেহেতু সরকারি ছুটি শুক্রবার, সেই হিসেবে তার দাপ্তরিক কোনো কাজের কোনো হিসেব কিন্তু আমরা এখনো পাইনি, অর্থাৎ আজকে তেমন কোনো দাপ্তরিক কাজ নেই বললেই চলে। তবে রাষ্ট্রের যে নিয়ম, অর্থাৎ যখন কেউ সরকার প্রধান হয় তখন আমরা যেটা দেখতে পারি যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন, তারই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকাল 10টা নাগাদ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন এবং এই যে শ্রদ্ধা জানানোর কার্যক্রম, একে ঘিরে যে ধরনের প্রস্তুতি হওয়ার কথা, সেই সব ধরনের প্রস্তুতি কিন্তু এরই মধ্যে সম্পন্ন হয়েছে এবং পুরো যে স্মৃতিসৌধ এলাকায়, পুরো স্মৃতিসৌধ এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আপনি জানেন, গতকাল রাত 9টার পর বঙ্গভবনে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তিনি দায়িত্ব নেন এবং এর সঙ্গে আরো 13 জন কিন্তু কালকে উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন এবং বাকি আরো 3 জন উপস্থিত না থাকার কারণে, অর্থাৎ ঢাকায় না থাকার কারণে তাদের সেই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়নি। শপথ গ্রহণের পরপরই ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং সেই জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু তিনি বলেছিলেন যে আজকে সকালে নতুন যে সূর্যের উদয় হবে, তার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের জন্ম হবে, নতুন একটি আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ কিন্তু আবার কার্যক্রম শুরু করবে এবং তারই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন তিনি এবং তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন তখন কিন্তু তিনি বলছিলেন যে এই যে রাষ্ট্র সংস্কারের যে বিষয়টি, সেটিকে আসলে তার সরকার সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন এবং সব ক্ষেত্রে যত ধরনের অনিয়ম, দুর্নীতি হয়েছে প্রতিটি সরকারি সংস্থা, প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেগুলোর ব্যাপারে কিন্তু তিনি কঠোর হবেন বলে একটি বার্তা এরই মধ্যে দিয়েছেন। পাশাপাশি তিনি এটাও বলেছেন, এই যে ছাত্র জনতার যে
আন্দোলন, যেই ছাত্র জনতার আন্দোলনের ফলে একটি সরকারের পতন হলো, সেই সরকারে অথবা সেই ছাত্র আন্দোলনের সময় যে ধরনের অপকর্মগুলো হয়েছে সেগুলোরও কিন্তু তিনি কঠিনভাবে বিচার করবেন বা দমন করবেন, সেটিও কিন্তু তিনি জানিয়েছেন। শুধুমাত্র বিচারিক ব্যবস্থা বা দুর্নীতি দমন কমিশন নয়, রাষ্ট্রের প্রতিটি যে সংস্থা বা প্রতিষ্ঠান রয়েছে তাদের সেই জায়গাগুলোতেও কিন্তু তিনি সংস্কারের কথা বলছেন এবং রাষ্ট্র সংস্কারের মূল যে ব্যাপারটা সেটাই এখন এই সরকারের জন্য সর্বপ্রথম চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। উপদেষ্টারাও কিন্তু আমাদেরকে গতকালকে এমন কথাই জানাচ্ছিলেন। আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল। অন্তর্বর্তী সরকারের অধীনে শুরু হলো পথচলা। এবার চট্টগ্রাম এবং রাজশাহীবাসীর প্রত্যাশার কথা জানাবেন সহকর্মীরা। শুরুতে যাব চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছেন। এরপরে আসলে চট্টগ্রামবাসীর প্রত্যাশা কি তার কাছে? জি, গতকাল রাতেই যে শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয়েছে সেই অনুষ্ঠানটির পরপরই আমরা দেখেছি নগরবাসীর মধ্যে এক ধরনের উচ্ছ্বাস, বিশেষ করে তরুণদের মধ্যে উচ্ছ্বাসটা বেশি। কারণ হচ্ছে তারা বলছেন যে তাদের যে ছাত্র প্রতিনিধি, এই প্রথমবার বাংলাদেশের ইতিহাসে কোনো ছাত্র প্রতিনিধি সরকার পরিচালনার দায়িত্ব পেল এবং বলা হচ্ছে 24 এবং 84 অর্থাৎ তরুণ এবং নবীন এবং প্রবীণের যে সমন্বয় সেটি একটি মাত্রা পেয়েছে নতুন এইবারের যে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠন হচ্ছে। এবং তারা বলছেন যে রাষ্ট্র সংস্কারের তারা যে প্রত্যাশা নিয়ে যে গণ আন্দোলন করেছিলেন এবং সেই গণ আন্দোলনের প্রতিফলন এই যে সরকারটি গঠন হয়েছে সেই সরকার গঠনের মধ্য দিয়ে তারা সেটির বাস্তবায়ন দেখবেন। এবং তারা বলছেন যে যে দেশের যে প্রতিটি সেক্টরে যে ধরনের দুর্নীতি, অনিয়ম, অবিচার হয়েছে সে অবিচারগুলো তারা শুধরানোর কাজ করবেন। পাশাপাশি সংবিধানের যে সংশোধনগুলো প্রয়োজনীয় যে সংশোধন সেই সংশোধনগুলো করবেন যাতে গণমাধ্যম থেকে শুরু করে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো জবাবদিহি আওতায় আসতে পারে এবং তারা যে স্বাধীন এবং সার্বভৌমভাবে কাজ করতে পারে সেটি যাতে নিশ্চিত করা হয়। আরেকটি পাশাপাশি আমরা সাধারণ মানুষজনের সাথে কথা বলেছি, নানা শ্রেণীর নানা বয়সীর মানুষের সাথে। তারা বলছেন যে গত বেশ কয়েক বছর ধরে আসলে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটি নিয়ন্ত্রণ করতে পারছিল না আওয়ামী সরকার, সেটির থেকে আসলে তারা বেরিয়ে আসতে চান এবং তাদের কাছে প্রত্যাশা অনেক বেশি নতুন সরকারের কাছে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যে নিয়ন্ত্রণ করার জন্য যে তদারকি বা জোরদার অর্থাৎ যে সিন্ডিকেট ভাঙার যে প্রবণতা সে সিন্ডিকেট ভাঙতে তারা বলছেন যে এই সরকার বা যারা আছেন তারা সিন্ডিকেটটি ভাঙবেন। এছাড়া যারা স্থানীয় চট্টগ্রামের তারা অত্যন্ত খুশি, কারণ বলা যায় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বেশ কয়েকজন উপদেষ্টা চট্টগ্রামেরই এবং তারা বলছেন যে চট্টগ্রাম নানা সময় নানাভাবে উপেক্ষিত থেকেছিল, আসলে নানা ধরনের আশ্বাস বাস্তবায়ন দেওয়া হয়েছিল কিন্তু তারা আসলে প্রতিফলন তারা কখনো দেখেননি। এবং তারা বলছেন যে সরকারটি গঠন হয়েছে, যে সরকার চট্টগ্রামে যেহেতু বন্দর রয়েছে, এছাড়া অর্থনৈতিকভাবে চট্টগ্রামের একটি গুরুত্ব রয়েছে এবং সেই গুরুত্ব অনুধাবন করে যে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা আছেন তারা চট্টগ্রামের প্রতি বিশেষ নজর দিবেন। এবং তরুণরা যেটি বলছে যে শিক্ষা ব্যবস্থার একটি সংস্কার তারা চান, তারা বলছেন যে শিক্ষা ব্যবস্থাকে নানাভাবে উলটপালট করা হয়েছে এবং যার ফলে শিক্ষার্থীদের মনে এবং অভিভাবকদের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়েছে এবং তারা বলছেন এই শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার তারা ভালোভাবে কাজ করবেন। তো সব মিলিয়ে বলা চলে যে চট্টগ্রামের সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হয়েছিল সেটি অনেকটাই উন্নতি করবে এই নতুন সরকার, যে তাদের যে প্রধান গুরুত্ব দিয়েছেন যে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা। এবং সব মিলিয়ে বলা যায় চট্টগ্রামের মানুষ আশা করছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে তারা তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারবেন। রাকিব, আপনি সাথে থাকুন। এবার আমরা যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আমরা চট্টগ্রামের পরিস্থিতি জানছিলাম, রাজশাহীবাসী কি বলছে, অন্তর্বর্তী সরকারের কাছে তাদের প্রত্যাশা কি? দেখুন, অন্তর্বর্তী সরকার গতকাল রাতে যখন ডক্টর ইউনূসের নেতৃত্বে যখন শপথ গ্রহণ করে তারপর থেকে এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখেছি মানুষের চোখে মুখে। অর্থাৎ 1971 সালে যেমন রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল দেশ, ঠিক 2024 সালে 5 আগস্ট কিন্তু আরেকটি ইতিহাস রচিত হয়েছে এবং সেখানে শিক্ষার্থীদের যে গণ আন্দোলন ছিল, যে দাবি ছিল, তাদেরই সেটি জয় হয়েছে এবং সেখানে নতুন এক বাংলাদেশের ইতিহাস রচিত হয়েছে। তো আজকে আমরা যখন দেখেছি যে শিক্ষার্থীরা বারবার একটি কথা বলছিলেন বা রাজশাহীবাসী
একটি কথা বলছিলেন যে সর্বক্ষেত্রে যে আমরা দেখেছিলাম এর আগে যে দুর্নীতি জোয়ার ভেসে গেছিল দেশ, প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু দুর্নীতির প্রসঙ্গ উঠে আসছিল, বিভিন্ন গণমাধ্যমে তথ্যগুলো উঠে আসছিল, সেখান থেকে হয়তো পরিত্রাণ পাবে। এবং নবীন এবং প্রবীণদের সমন্বয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার যে গঠিত হয়েছে এটিকেও কিন্তু তারা সাধুবাদ জানিয়েছে, অর্থাৎ এখানে নতুন তারুণ্যের যে প্রতিনিধিত্ব আছে এটিকে কিন্তু তারা সাধুবাদ জানিয়েছেন। এবং তারা বলছিলেন যে রাজনীতি যেমন কুলসিত হয়ে গেছিল, ঠিক এই তরুণ প্রজন্ম যখন এগিয়ে আসছে, তরুণদের হাত ধরে বাংলাদেশ আবারও এগিয়ে যাবে। সেই সাথে প্রত্যেকটি ক্ষেত্রে জবাবদিহিতা থাকবে, পেশাদারিত্ব মনোভাব থাকবে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশের যে স্বপ্ন, যে বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ যে স্বপ্ন নিয়ে তাদের যে আন্দোলন ছিল সেই স্বপ্ন তারা প্রতিফলিত হবে। এই অন্তর্বর্তী সরকারের মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু এগিয়ে যাবে এবং গণতন্ত্রের পরিপূর্ণ চর্চা, গণতন্ত্র বলতে যেটি বোঝায় কোনো একপেশি বা একদলীয় শাসনতন্ত্র কায়েম হবে না, সর্বদলীয় এখানে গণতন্ত্রের চর্চা এখানে বিকশিত হবে। অর্থাৎ বাংলাদেশ একটি আদর্শ বাংলাদেশ হিসাবে যেন গড়ে উঠতে পারে বিশ্বের দরবারে, সেই প্রত্যাশাই কিন্তু এখন প্রত্যেকটি নাগরিকের প্রত্যাশা। প্রত্যেকটি মানুষ কিন্তু বলছেন বাংলাদেশ হয়তো তার সেই জরাজীর্ণ অবস্থা থেকে ফিরে আসবে। এই যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেইখান থেকে হয়তো এখন ধীরে ধীরে কাটিয়ে উঠবে এবং বাংলাদেশ অর্থাৎ রাজশাহীর বর্তমান যে অবস্থা সেখান থেকে হয়তো চলমান যে রাজশাহী সেটি সামনের দিকে এগিয়ে যাবে এবং পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে। তো অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু সাধুবাদ জানিয়েছে রাজশাহীর মানুষ। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চট্টগ্রাম এবং রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। নোবেলজয়ী ডক্টর ইউনূস বিশ্বজুড়ে আলোচিত তার 3-0 তত্ত্বের জন্য। সেগুলো হচ্ছে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা। আর তা অর্জনে লাগবে তারুণ্য, প্রযুক্তি, সুশাসন ও সামাজিক ব্যবসা। টেকসই উন্নয়নের এই তত্ত্বই তিনি অন্তর্বর্তী সরকারকে এগিয়ে নিতে চাইবেন বলে বিশ্লেষকদের ধারণা। গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক ডক্টর ইউনূস, আর এই অবদানের জন্য শান্তিতে নোবেল পান 2006 সালে। তার মূল লক্ষ্যই ক্ষুধামুক্ত বিশ্ব গড়া। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ছাড়াও গোটা বিশ্বেরই চোখ টেকসই উন্নয়নে। এই যাত্রায় প্রায় শূন্য থেকে শুরু করতে হবে এই নোবেল লরিয়েটকে। সেই লক্ষ্য অর্জনের সামনে থাকছে তার নিজের থিওরি 3-0। এই ক্ষেত্রে শূন্যে নামিয়ে আনতে হবে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণকে। বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা নিজেই দারিদ্র্য সৃষ্টি করে এবং এই ব্যবস্থার অধীনে দারিদ্র্য দূর করা সম্ভব নয়। মানুষ এককভাবে দারিদ্র্য তৈরি করে না, আমাদের অর্থনৈতিক কাঠামোর ভেতরেই তৈরি হয় দারিদ্র্য। এই লক্ষ্য অর্জনে তিনি গুরুত্ব দিচ্ছেন তারুণ্য, প্রযুক্তি, সুশাসন ও সামাজিক ব্যবসায়। তার মতে ভালো চাকরি না খুঁজে উদ্যোক্তা তৈরিতে জোর দিতে হবে। আমরা জন্মেছি সমস্যা সমাধানের জন্য, কারো অধীনে চাকরি করার জন্য নয়। তাই তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হতে হবে, কারো অধীনে নয়। বিশ্বকে নেতৃত্ব দিতে হবে তরুণদেরই। 1996 সালের তত্ত্বাবধায়ক সরকারেরও উপদেষ্টার দায়িত্বে ছিলেন ড. মোহাম্মদ ইউনূস, আর 2024-এর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশে শান্তি ও গণতন্ত্র ফিরিয়ে আনবে বলে আশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। একই সঙ্গে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে বলেও প্রত্যাশা জানান তিনি। বৃহস্পতিবার অর্থোপেডিক হাসপাতালে সহিংসতায় আহতদের দেখতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার হচ্ছে তা ছাত্র জনতার সমর্থনেই হচ্ছে। তবে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সচল করতে দ্রুত নির্বাচন দিতে হবে। নতুন সরকারের কাছে সবার প্রত্যাশা যেন দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়, না হলে অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে বলেও আশঙ্কা করেন মির্জা ফখরুল। গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ এবং তিনি ওটা যত দ্রুত গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করবেন। প্রথম তো হচ্ছে যে আপনার আইনশৃঙ্খলা এটা আপনার প্রতিষ্ঠিত করতে হবে, রক্ষা করতে হবে, তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। 2 নম্বর হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার সেখানে প্রত্যাবর্তন করতে হবে। আর তৃতীয় হচ্ছে অর্থনীতিকে সফল রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে দ্রুত নির্বাচন দিবে বলে আশা প্রকাশ করেছেন রাজনীতিবিদরা। তারা মনে করছেন এর মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হবে। জবাবদিহিমূলক জনগণের দ্বারা বাছাই করা সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই তার মূল দায়িত্ব।
এই আন্দোলনের মেইন বিষয়টা কিছু নতুন বাংলাদেশ গড়বে সবারই, এইটা নয় নতুন কিছু ক্লারিফাই করেছে কি কি হলে সেরকম নতুন বাংলাদেশ হয়। তো এটা যদিও অন্তর্বর্তী সরকার, কিন্তু এদের তো অনেক দূরে যেতে হবে, বিকজ ওই যাত্রাটাকে সুগম করবার জন্য তাদের প্রাথমিক যাত্রাটাকে মসৃণ করতে হবে। আজকে সরকার পুনর্গঠন হবে, গঠন হওয়ার পরে সিদ্ধান্ত নেবে যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে এবং তার মাধ্যমে দেশ পরিচালিত হবে। এই সফল একটা গণঅভ্যুত্থান হয়েছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখার জন্য, একটা মানবিক বাংলাদেশ দেখার জন্য, একটা সমৃদ্ধ বাংলাদেশ দেখার জন্য, যেখানে নাগরিকরা স্বাধীন থাকবে, তাদের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার থাকবে। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় বাংলাদেশে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলেও আশা তার। একই সঙ্গে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত হবে বলেও প্রত্যাশা করেন মোদী। দুই দেশের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে দিল্লি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান নিজের এক্স পোস্টে। এছাড়া নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। গণতন্ত্রকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করেছে ওয়াশিংটন। ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নও। सभी पर विस्तार में बात की है। मैंने पहले भी দেশের পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক হওয়ার পথে এই বার্তা দ্রুত বহির্বিশ্বে পৌঁছে দিতে হবে নতুন সরকারকে। একই সাথে ভারসাম্য বজায় রেখে প্রতিবেশী সহ শক্তিশালী দেশের সঙ্গে সুসম্পর্ক চালিয়ে নিতে হবে বলে মনে করছেন সাবেক কূটনীতিক ও বিশ্লেষকরা। উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, দেশের স্বার্থ রক্ষাকেই অগ্রাধিকার দেবে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। আন্দোলনকারীদের প্রস্তাবে শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হয় অন্তর্বর্তী সরকার। চলমান পরিস্থিতিতে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অক্ষুণ্ণ রাখাই এখন নতুন সরকারের বড় চ্যালেঞ্জ মনে করছেন সাবেক কূটনীতিকরা। এক্ষেত্রে প্রধান উপদেষ্টার ভাবমূর্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বিশ্লেষকেরা। স্যার ইউনূস শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, তিনি ভারতেও একইভাবে সমাদৃত, তিনি চীনেও একইভাবে সমাদৃত। মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী নির্বাচনে পরিবর্তন হলেও প্রফেসর ইউনূসের ব্যাপারে তাদের কোনো মতের পরিবর্তন বা তাদের যে এখনকার তার সম্পর্কে যে ধারণা আছে তার কোনো পরিবর্তন হবে বলে আমি মনে করছি না। তো কাজেই তিনি বিশ্বের সব জায়গাতেই সমাদৃত মানুষ। সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। বাংলাদেশের এই পররাষ্ট্রনীতি আমলে রেখেই সব রাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। অর্থনৈতিকভাবেই সকলের সাথেই জড়িয়ে আছে, সেটা ভারত বলেন, চীন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, জাপান বলেন। তাদের কাছে আমাদের বক্তব্যটা থাকবে যে আমরা আমাদের যে পররাষ্ট্রনীতি পরিচালনা করেছি গত সরকার আমলে যেটা হয়েছে, এই পররাষ্ট্রনীতি আমাদের নিজস্ব প্রয়োজনেই এটা অব্যাহত থাকবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, দেশের ভাবমূর্তি রক্ষায় সব প্রচেষ্টা অব্যাহত রাখা হবে। চ্যালেঞ্জিং টাইম যাচ্ছে ওভারঅল, এবং তার মধ্যে পররাষ্ট্র বিষয়টাও যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। সম্পূর্ণ ক্যাবিনেটের কিন্তু কাজ এটা যে কীভাবে হবে নীতিমালাটা কিন্তু নির্ধারণ করবে সর্বোচ্চ পর্যায়ে সরকার প্রধান যিনি থাকবেন, তার মতামত এখানে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা তাকে তার মতামত অনুযায়ী যতটুকু পারা যায় সহায়তা করার চেষ্টা করব, এবং যাতে আমাদের স্বার্থ রক্ষিত হয়, যাতে আমাদের সব দেশের সাথে সম্পর্ক ভালো থাকে, এবং সব শক্তিমান দেশের সাথে যাতে এক ধরনের ব্যালেন্স থাকে। দেশে শৃঙ্খলা ফিরিয়ে এনে বিনিয়োগ ও উন্নয়ন সহযোগীদের আশ্বস্ত করতে নতুন সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 রাত ধরে ডাকাত আতঙ্কে রাজধানীবাসী। রামপুরা, বনশ্রী, উত্তরা, হাতিরপুল, মিরপুর সহ বিভিন্ন এলাকায় রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। এলাকা ভিত্তিক পাহারা বসিয়ে রাতভর চলছে ডাকাতি ঠেকানোর চেষ্টা। লাঠি ও বাঁশির হাতে নিজ নিজ এলাকা পাহারা দিচ্ছেন তারা। আতঙ্ক ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকায় করা হচ্ছে মাইকিংও। এতে সবাইকে সতর্ক থাকতে বলা হচ্ছে। ডাকাতি চেষ্টার কোনো খবর পেলে এলাকাবাসী ফোন করে সেনাবাহিনী ও বিজিবিকে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্বে ফিরে আসার উপর গুরুত্ব দিয়েছেন তারা।
এ বিষয়ে আরো জানাতে রাজধানী মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, এই উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, ডাকাত আতঙ্ক আসলে শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি এলাকা নয়, পুরো রাজধানীর বিভিন্ন এলাকাতেই এই ডাকাত যে আতঙ্ক, সেই আতঙ্ক আসলে ছড়িয়ে পড়েছে। প্রত্যেকটি রাতেই অনেক এলাকার বাসিন্দাদের তাদের নির্ঘুম যে রাত, সেই রাত কাটছে। আমরা যদি গতকালকের চিত্র আসলে দেখি, গতকালকেও আমরা দেখেছি যে হাতিরপুল বা কাটাবন এলাকা যেটি আসলে ছিল, সেই এলাকাতে রাতভরই ডাকাত আতঙ্ক ছিল, মিরপুরে ডাকাত আতঙ্ক ছিল, বিভিন্ন এলাকাতেই আসলে ডাকাত আতঙ্ক ছিল। এবং রাজধানীর যারা বাসিন্দারা আছেন, বিভিন্ন বাড়ির মালিক এবং বসবাসকারী যারা আছেন, তারা রাতভর বিভিন্ন এলাকায় ছোট ছোট দলে ভাগ হয়ে এই ডাকাত আতঙ্ক যাতে কোনো ধরনের কোনো ডাকাতির ঘটনা না ঘটে, লুটপাটের ঘটনা না ঘটে, এ কারণে তারা যে পাহারা, সেই পাহারা দিয়েছে। এবং এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর পক্ষ থেকে, নৌবাহিনীর পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবং বিভিন্ন যে সেনাবাহিনী এবং নৌবাহিনীর কয়েকটি ইউনিট আসলে গঠন করে দেওয়া হয়েছে এবং সেখানে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যে কোনো এলাকায় যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে দ্রুত যেন সেই ফোন নাম্বারে ফোন করে জানানো হয়। সেই জানানো হলে তাৎক্ষণিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আসলে নেওয়া হবে। এরপরেও আসলে যে ডাকাত আতঙ্ক, সেই ডাকাত আতঙ্ক রাজধানী জুড়েই রয়েছে এবং ডাকাত আতঙ্ক এখন পর্যন্ত কিন্তু আসলে নগরবাসীর মধ্যে কাটেনি। নগরবাসী বলছেন যে এই যে ডাকাত আতঙ্ক এবং তাদের নির্ঘুম রাত কাটছে, তাদেরকে পাহারা দিতে হচ্ছে, এটি যেন খুব দ্রুত আসলে সমাধান করা হয়। আপনি জানেন আদিল, আপনি যেমনটি বলছিলেন, আসলে এই ডাকাত আতঙ্ক এটা আসলে কতটা গুজব আর কতটা বাস্তবতা? দেখুন, কিছুটা গুজব আছে, তবে বাস্তবতার মধ্যে গতকালকেও আমরা যেমনটি আসলে বিভিন্ন এলাকায় বলতে শুনেছি বা বিভিন্ন এলাকার বাসিন্দাদের বলতে শুনেছি যে অ্যাম্বুলেন্সে করে এই যে ডাকাত যে আতঙ্ক, সেই আতঙ্ক আসলে ছড়িয়ে পড়েছে। এবং এরই মধ্যে কিছু কিছু এলাকায় কিন্তু আসলে আমরা খবরও পেয়েছি যে সেই সব এলাকায় তো যে কারণে আসলে কিছু কিছু এলাকায় তো আসলে এমন ঘটনা ঘটছে, যে কারণে পুরো রাজধানী জুড়েই এই যে ডাকাত আতঙ্ক, সেই ডাকাত আতঙ্ক রয়েছে। এবং সাধারণ মানুষ যারা আছেন, বাড়ির বাসিন্দারা যারা আছেন, তারা ছোট ছোট দলে ভাগ হয়ে তাদের এলাকা পাহারা দিচ্ছেন, তাদের বাড়িঘর যাতে ডাকাতের কবলে না পড়ে সেটি আসলে পাহারা দেওয়া হচ্ছে। এরই মধ্যে আপনি জানেন যে নবনিযুক্ত যে আইজিপি, তিনি আসলে খুব দ্রুত এই পরিস্থিতি যাতে কেটে যায়, পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন, আর তেমন একটা ঘোষণা কিন্তু আসলে তিনি দিয়েছেন। এবং আশা করা হচ্ছে যে খুব দ্রুতই পুলিশ সদস্যরা তারা নিজ নিজ কর্মস্থলে ফিরবেন এবং কর্মস্থলে ফিরলে এই যে ডাকাত আতঙ্ক, সেই ডাকাত আতঙ্কটা আসলে কেটে যাবে এবং রাজধানীবাসীর যে নির্ঘুম রাত কাটছে সেটির অবসান হবে। তো আমার কাছে মোহাম্মদপুর থেকে এটি ছিল সবশেষ। মোহাম্মদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। সরকারি বেসরকারি সম্পত্তিতে হামলা, লুটপাট ও আগুনের ঘটনায় কঠোর ব্যবস্থা নেবে সশস্ত্র বাহিনী সহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার সেনা সদরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে নৌ ও বিমান বাহিনীর প্রধানের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। শুক্রবারের মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সব থানার কার্যক্রম শুরুর বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানিয়েছে ISPR। এ ব্যাপারে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট দুপুরে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর সংসদ ভবন, গণভবন ও বিভিন্ন থানায় ব্যাপক হামলা, ভাঙচুর, লুটপাট হয়। ISPR এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের স্থিতিশীলতা রক্ষায় শক্ত অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে সশস্ত্র বাহিনী। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ বসে থাকতে পারে না, তাই নতুন আইজিপির নির্দেশ মেনে দ্রুত কর্মস্থলে যোগদানের আহ্বান জানিয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রাজারবাগে সাবেক আইজিপি মুক্তিযোদ্ধা
এটি আহমেদুল হক চৌধুরী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। আরও বলেন, রাজনৈতিক সহ সব ধরনের প্রভাব মুক্ত করতে পুলিশ বাহিনীকে আমূল সংস্কার করতে হবে। এর জন্য প্রস্তাবিত দি বাংলাদেশ পুলিশ অর্ডিন্যান্স 2007 অধ্যাদেশ জারি করার আহ্বান জানান তিনি। এছাড়া পুলিশ বাহিনীর মধ্যে বৈষম্যগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা করে তা দূর করতে হবে বলেও তাগিদ দেওয়া হয় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে। কাজে ফিরতে 11 দফা দাবি জানিয়েছে এপিবিএন সদস্যরা। পাশাপাশি নিজস্ব ইউনিটের জন্য আরও 3টি আলাদা দাবিও তাদের। এসব দাবি নিয়ে বিক্ষোভ করেছেন পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তরায় এপিবিএন এর সদর দপ্তরে কর্মরত কয়েক হাজার পুলিশ এই বিক্ষোভ করেন। এ সময় তাদের গায়ে ইউনিফর্ম ছিল না। তাদের 11 দফা দাবির মধ্যে অন্যতম হল স্বাধীন পুলিশ কমিশন গঠন, নিরাপত্তা নিশ্চিত এবং সাম্প্রতিক সহিংসতায় বাহিনীর আহত নিহত সদস্যদের ক্ষতিপূরণ দেয়া। এছাড়া এপিবিএন এর জন্য 2 বছর অন্তর বদলি, খাবারের মান উন্নত করা সহ 3টি দাবি তোলা হয়েছে। এ সময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান অতিরিক্ত আইজিপি সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর এসব দাবির সঙ্গে একমত পোষণ করেন। পুলিশকে সংস্কার করবে, আমাদের এই 11 দাবি অবশ্যই মানতে হবে, অন্যথায় আমরা বাইরে কোনো প্রকার ডিউটি করতে পারবো না। অন্তর্বর্তীকালীন সরকার যখন প্রজ্ঞাপন জারি করবে আমাদের 11 দফা দাবি মানবে, তখনই আমরা পোশাক পারবো। তা নাহলে অনির্দিষ্টকালের জন্য আমাদের আপনাদের সবগুলো যৌক্তিক দাবির প্রতি আমরা একাত্মতা ঘোষণা করছি এবং আমি মনে করি আপনারা শান্ত হয়ে আপনাদের এই বেদনার সমাবেতি হয়ে আমরা আপনাদের সাথে আছি। দৈনন্দিন নানা কাজে লাগে বরফ, তবে তা তৈরিতে নিয়ম কানুন মানে না অনেকে, এতে বাড়ে দূষণ। এই অবস্থায় বরফ উৎপাদনে নতুন এক পথের খোঁজ দিয়েছে মিশরের প্রতিষ্ঠান আশরি বরফকল। এ কাজে তারা ব্যবহার করছে পরিবেশ বান্ধব পদ্ধতি। এতে কমছে কার্বন নিঃসরণ, তাপ ও পানির অপচয় কমাতেও সহায়ক ভূমিকা রাখছে বলে দাবি করছে তারা। আর এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছি অন্যান্য খবরে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার নগরীর সাহেব বাজারে যান তারা। কাঁচা বাজার, মশলার দোকান এবং মাছ ও মুরগির বাজারে গিয়ে বিক্রেতাদের সাথে কথা বলেন শিক্ষার্থীরা। এ সময় তাদের সাথে ছিলেন কয়েকজন শিক্ষক। বাজার ব্যবসায়ী সমিতির সঙ্গেও বৈঠক করেন তারা। বাজারের ইজারা ফি কমানো, চাঁদাবাজি বন্ধ সহ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান ব্যবসায়ীরা। অন্যদিকে মূল্য তালিকা টাঙানো, বাড়তি দাম না রাখার আহ্বান শিক্ষার্থীদের। জামালপুরের বাজার নিয়ন্ত্রণে কাজ করে সাধারণ শিক্ষার্থীরা। জেলার প্রধান বাজারগুলোতে তদারকি করেন তারা। এ সময় পণ্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে সচেতন করেন শিক্ষার্থীরা। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ ক্রেতারা। রাজধানীর বাজার পরিস্থিতি নিয়ে জানাতে কারওয়ান বাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? কিছুটা স্বস্তি ফিরেছে কিনা? দেখুন, আসলে সরকার পতনের পরে বাজারের যে আগের চিত্র আর বর্তমান চিত্রের মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। আমি আজকে যে সাপ্তাহিক শুক্রবার রাজধানী কারওয়ান বাজার সহ বেশিরভাগ বাজারে ক্রেতা উপস্থিতি বেশ ভালো। আমি যদি একটু দেখাই, সেক্ষেত্রে প্রথমে যেই পার্থক্যের বিষয়টা আপনাকে বলা হয়, সেক্ষেত্রে এর আগেও দেখেছি আমরা সরকারি সংস্থা ভোক্তা অধিকার থেকেও একই রকম কথা বলা হয়েছিল। এখানে যারা ব্যবসায়ী তারাও বলেছিল যে আসলে কিছুটা স্বস্তি ফিরেছে। এই স্বস্তিটা কতদিন ধরে রাখা যায় সেটাই এখন চ্যালেঞ্জ। স্বস্তিটা বলতে আগে যেই বাজারে অন্যান্য যে খরচগুলো ছিল, অর্থাৎ পরিবহন থেকে চাঁদাবাজি, পথে চাঁদাবাজি, যেটা বিভিন্ন সরকারি সংস্থা হোক বা এমনি রাজনৈতিক দলের নেতারা হোক, এবং বিভিন্ন বাজারে যে চাঁদাবাজিটা এবং সিন্ডিকেটটা ছিল, সেটা কিন্তু এই সরকার পতনের সঙ্গে সঙ্গে কিন্তু এই সিন্ডিকেটটা ভেঙে গিয়েছে এবং এই সেই আগে যে অবৈধ উপায়ে টাকা তোলা সেই প্রবণতাও কিন্তু কয়েকদিনের জন্য কম। সুতরাং ব্যবসায়ীরা বলছে এতে তাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে না। সুতরাং এই দামটা কিন্তু একটু নাগালে রাখার জন্য এটা বেশ সহায়ক ভূমিকা পালন করবে। অর্থাৎ
কিন্তু তবে আজকে যদি আমরা বলি সেক্ষেত্রে গত সপ্তাহের ব্যবধান যদি বলা হয় এক সপ্তাহের মধ্যেও কিন্তু বেশ পরিবর্তন হয়েছে। তাহলে বলা যায় এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচা বাজারে খুব বেশি জিনিসের যে তারতম্য তাও কিন্তু নয়। তবে গত 2 দিনের তুলনায় আজকে রাজধানী বাজারে সবজি সহ বেশিরভাগ সবজির দামই কিন্তু কেজিতে প্রায় 20 টাকা মতোর হেরফের হয়েছে। আমি যদি বলা হয় যে 2 দিন আগেও যে বেগুনটা 60 টাকা কেজিতে বিক্রি হয়েছে আজকে কিন্তু সেটা 80 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যে পটলটা বিক্রি হয়েছিল 30 টাকা সেটা কিন্তু আজকে 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ এই সময়টা যে বাড়তি খরচটা তাদের কমে গেছে, কিন্তু তারপরেও কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এই বাড়তি মুনাফাটা করছে। তবে মুরগির দামটা স্বাভাবিক রয়েছে, ব্রয়লার মুরগি 170 থেকে 180 টাকা এবং সোনালী জাতের যে মুরগি সেটা কিন্তু 270 থেকে 280 টাকা বিক্রি হচ্ছে। তবে মাংসের বাজারে কিন্তু স্বস্তি নাই, যেহেতু মাংস এই সময় যারা ব্যবসায়ী তারা বলছে যে অস্থিরতার কারণে বাজারে ক্রেতা কমে গিয়েছিল, মাংসের ক্রেতাটাও কমে গিয়েছিল, সেজন্য তারা চাহিদাটা কম, সরবরাহটা কম। একটু সরবরাহ আজকে ভালো, দামটা কিন্তু আর স্বস্তি দিচ্ছে না। সে কিন্তু 800 টাকা কেজি এক দরে বিক্রি হচ্ছে, যেটা কিন্তু আমরা কিছুদিন আগে অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কিন্তু 750 থেকে 780 টাকা কেজি দরে আমরা দেখতে পেয়েছিলাম। আজকে কিন্তু সেটা এক দরে বিক্রি হচ্ছে 800 টাকা। তবে বাজারে মাছের সরবরাহ বেড়েছে, একই সাথে দামটাও তুলনামূলক একটু সহনশীল হচ্ছে, গত সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 30 টাকা কম। যদি এক কথা বলা হয় বাজারে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে, এই স্বস্তিটা ধরে রাখা যাতে যায় এবং বাজারে নাগালে থাকে এমনটাই নতুন সরকার কাছে প্রত্যাশা ভোক্তাদের। রাজধানী কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ। বাজার দর নিয়ে আরো জানাতে খুলনা এবং বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি খুলনায়, সেখানে আছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, খুলনার বাজার পরিস্থিতি আজকে কেমন দেখছেন? কিছুটা স্বস্তি ফিরেছে কিনা বাজারে? খুলনার বাজারের যদি আজকের কথা বলি তাহলে কিন্তু দেখছি যে খুলনার বাজারে আজ সবজির দাম কিছুটা কম। গত সপ্তাহের চেয়ে আজ সব সবজির দাম কেজিতে 5 টাকা থেকে 10 টাকা 20 টাকা পর্যন্ত কমেছে। তবে কাঁচা মরিচের দাম কিছুটা হলেও বেশি, গত সপ্তাহের চেয়ে কেজিতে 20 টাকা 30 টাকা 40 টাকা পর্যন্ত কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া চাল, ডাল, পেঁয়াজ, রসুন এসব পণ্যের দাম বৃদ্ধির পর স্থিতিশীল রয়েছে, যদিও পাইকারিভাবে কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। আর সবজির দাম কমের বিষয়ে বিক্রেতারা আমাদেরকে যেটা বলছেন যে যেহেতু সরবরাহ কিছুটা হলেও বেশির কারণে আসলে সবজির দাম কমের দিকে। তবে দাম নিয়ে কিন্তু ক্রেতাদের মধ্যে অসন্তোষ রয়েছে। তারা যেটা বলছেন যে এখনো পর্যন্ত যে দাম সে দাম কিন্তু আসলে সহনীয় পর্যায়ে নয়। ক্রেতাদের সহনীয় পর্যায়ে দাম যদি আরেকটু কমতো এবং দামটা যদি স্থিতিশীল থাকতো তাহলে কিন্তু ক্রেতারা স্বস্তি পেত। তো এই ছিল আমার সর্বশেষ। স্বামী, আপনি সাথে থাকুন। এবার আমরা যাবো বগুড়ায়, সেখানে আছেন আমাদের সহকর্মী জজিফ হোসেন। জজিফ, আমরা খুলনার পরিস্থিতি জানছিলাম, বগুড়ার পরিস্থিতি কেমন দেখছেন? ক্রেতারা কি বলছেন? বগুড়ার যে শুক্রবারের বাজারটি সেটি কিন্তু বরাবরের মতোই অন্যান্য দিনের তুলনায় বেশি হয়ে থাকে এবং গত শুক্রবারে আমরা যে বাজারটি দেখেছিলাম সেই বাজারটির সাথে আজকের বাজারে কিছুটা একটু বেশি আমি দেখেছি কিছু শাকসবজির বাজারে, শাকসবজির দাম দরে। সেই ক্ষেত্রে আপনাকে একটু জানিয়ে রেখি যে গেল সপ্তাহে যে কাঁচামরিচ ছিল 200 টাকা, সেই কাঁচামরিচ কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 240 টাকায়। এছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছিল যেটি 110 থেকে 115 টাকা কেজিতে, সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 130 টাকা কেজিতে। তো আমরা আসলে কিছু সবজির দাম দর যখন বেড়ে গেছে, আমরা বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে যেহেতু পরিবহন ঠিকভাবে এখনো পর্যন্ত চলাচল করছে না এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেহেতু নেই, সেই ক্ষেত্রে ডাকাতি এবং চুরি ছিনতাইয়ের যে একটা আতঙ্ক রয়েছে ব্যবসায়ীদের মনে, সেই আতঙ্কের কারণে কিন্তু এখনো পর্যন্ত বাজারে ঠিকভাবে এই শাকসবজির আমদানি না থাকার কারণে কিছুটা দাম বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে ক্রেতাদের যেটা অভিযোগ রয়েছে সেটি তারা বলছেন যে আসলে কি কারণে যে দাম বেড়ে গেছে এখনো কিন্তু তারা সেটি সুরাহা পাচ্ছেন না। তবে নতুন সরকার যেটি গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটিই দাবি তাদের, যাতে সাধারণ মানুষ কিনে গেটে খেয়ে বেঁচে থাকতে পারে, এটি কিন্তু তাদের একমাত্র দাবি। এবং শুধু এটিই নয়, এর সাথে
এই বাজার সিন্ডিকেটের সাথে যারা জড়িত রয়েছে, যারা বাজারের ঊর্ধ্বগতির সাথে জড়িত রয়েছে এবং পরিবহন সেক্টরে যে চাঁদাবাজিগুলো হয় সড়ক পরিবহনগুলোতে, সেগুলো যাতে বন্ধ করা যায় সেই জন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন। একটি বিষয় জানিয়ে রেখি যে গতকাল অন্যান্য জেলার মতো আমরা এই ফতেলি বাজারেও দেখেছি যে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছেন তারা এই বাজার মনিটরিংয়ে এসেছিলেন এবং বিক্রেতাদের কাছে আসলে জানতে চেয়েছিলেন যে কোনো ধরনের আপনাদের কাছে ক্রয় রসিদ আছে কিনা, কিংবা তাদের যে মূল্য তালিকা, সেই মূল্য তালিকা কিন্তু তারা দেখেনি। সেই ক্ষেত্রে তারা তাদেরকে বলে গিয়েছেন যে মূল্য তালিকা না থাকলে আপনাদের বিরুদ্ধে আমরা হয়তো বা পরবর্তীতে, এখন যদি নাও পারি পরবর্তীতে, তাহলে সেই ব্যবসায়ীদের বিরুদ্ধে তারা আইনগত যে ব্যবস্থা সেই ব্যবস্থাটি নেওয়ার তারা কথা জানিয়েছেন। তো এই ছিল আসলে বগুড়ার যে সার্বিক বাজার পরিস্থিতি আমার কাছে এ পর্যন্ত। খুলনা এবং বগুড়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। নিরাপত্তার সংখ্যায় ভুগছেন দেশের ভোগ্য পণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। সাম্প্রতিক পরিস্থিতিতে হামলা ও লুটপাটের আশঙ্কায় আছেন তারা। থানার কার্যক্রম চালুর বিষয়ে চেষ্টা করা হলেও তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশ। স্বাভাবিক সময়ে সকাল থেকে রাত পর্যন্ত মুখর থাকে খাতুনগঞ্জ। এখন কিছু দোকানপাট খোলা হলেও গুদাম ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। টুকটাক বেচা কেনার পর সন্ধ্যার আগে সবাই দোকানপাট বন্ধ করে যার যার নিরাপত্তা স্থানে যার বাসা বাড়িতে চলে যাচ্ছে। কিছু কিছু ব্যাংকগুলো আছে টাকা পয়সা আসা নেওয়ার সময় অনেক ঝামেলা এবং অনেক ঝামেলার মধ্যে থাকে, চিন্তার মধ্যে থাকি। দেশের সবচেয়ে বড় পাইকারি এই বাজারের দুই পাশে থাকা বাকলিয়া ও কোতোয়ালি থানার কার্যক্রম বন্ধ। বিপদে 999-এ যোগাযোগ করেও মিলছে না সাড়া। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। নতুন দায়িত্ব আসবে, আমরা আশা করব ওরা আমাদের খাদ্যগঞ্জে ওরা নিরাপত্তা দিয়ে আমাদের খাদ্যগঞ্জকে যে ঐতিহ্যকে লক্ষ্য করবে, এটা আমরা ব্যবসায়ীরা এরা আশাবাদী। পুলিশ কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সহিংসতায় পুলিশের আহত সদস্যরা এখনও কাজে যোগ দেওয়ার মতো সুস্থ নয়, আর অবকাঠামোগত ক্ষতিতে অনেক থানার কার্যক্রম শুরু করাও কঠিন। আমাদের বহু পুলিশ সদস্য আহত হয়েছে। আমাকে থানাকে এখন রিফর্ম করা লাগবে। থানা ঠিক করতে হবে। কোতোয়ালি থানা পুরো ছাই করে দেওয়া হয়েছে। এখন সেই থানায় কিভাবে আমি পাবলিকের সেবা দিব? খাতুনগঞ্জে এখন বেচাকেনা স্বাভাবিক সময়ের তুলনায় নেমেছে অর্ধেকে। এতে লোকসানের বোঝা বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। শতভাগ পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়েছে। কাজ শুরু হওয়ায় স্বস্তিতে মালিক শ্রমিকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, আজকে তো শুক্রবার এবং পরিস্থিতি স্বাভাবিক হয়, তো শতভাগ পোশাক কারখানায় উৎপাদনও শুরু হয়েছে। আজকের পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, নারায়ণগঞ্জের যে ফতুল্লার যে বেসিক শিল্প নগরী এবং আদমজির ইপিজেড প্রায় 550 যে রপ্তানিমুখী গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে, এখানে কিন্তু গত দুদিন যাবৎ শতভাগ শিল্প প্রতিষ্ঠান খুলেছে। এবং আজকে বন্দর দিনে যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে যেসব প্রতিষ্ঠানগুলিতে বিদেশে অর্ডার করা, অর্থাৎ যেই বিদেশের যে তৈরি পোশাক অর্ডার দেওয়ার যেই বিষয়গুলি আছে, সেই সব প্রতিষ্ঠান কিন্তু আজকে জরুরি ভিত্তিতে তারা কাজ করছে এবং কিছু কিছু প্রতিষ্ঠান তারা খোলা রেখেছেন। তবে মালিক পক্ষ এবং শ্রমিকরা যে বিষয়টি জানিয়েছেন যে দেশে চলমান যে একটা অস্থিরতা বিরাজ করছে এবং বেশ কিছু গার্মেন্টস প্রতিষ্ঠানেও কিন্তু হামলার ঘটনা ঘটেছে গত কয়েকদিনে, এবং এসব ঘটনায় কিন্তু গার্মেন্টস ব্যবসায়ীরা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবং নারায়ণগঞ্জে আমরা এই গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানগুলির আশেপাশে কোথাও কিন্তু কোনো আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা দিতে দেখিনি। সেই যেই সব প্রতিষ্ঠানগুলি খুলেছে তারা কিন্তু নিজ দায়িত্বেই তাদের নিরাপত্তা নিশ্চিত করেছেন। গতকাল বিকেএমইর যে নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, তিনি যে বিষয়টি জানিয়েছেন যে সরকার যেহেতু দায়িত্ব নিয়েছেন, তারা কিন্তু সবচেয়ে আগে অর্থাৎ শিল্প বাণিজ্য এবং এইসব বাণিজ্য প্রতিষ্ঠানগুলিকেই কিন্তু অর্থনীতির গতি অগ্রসর করার জন্য, সেটা নিরাপত্তা দেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং এই ব্যাপারে কিন্তু নারায়ণগঞ্জের ব্যবসায়ী মালিকরাও কিন্তু তারা জানিয়েছেন যে যেন সরকার দ্রুত এইসব শিল্প প্রতিষ্ঠানগুলিতে তাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য যেন যেগুলি রপ্তানিমুখী বৈদেশিক। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাকিব, আপনি সাথে থাকুন। এবার আমরা যাবো গাজীপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, নারায়ণগঞ্জে তো অনেক কারখানাই খোলা আছে, আপনি গাজীপুরের পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে আজকে কোনো
পোশাক কারখানা খোলা আছে কিনা? দেখুন, লোকসান এড়াতে সাপ্তাহিক ছুটির দিন থাকলেও কিন্তু গাজীপুরে বেশিরভাগ পোশাক কারখানা খোলা রয়েছে এবং সেখানে যথারীতি কাজ চলছে, উৎপাদন প্রক্রিয়া চলছে এবং সকাল থেকে আমরা যেটি দেখেছি যে দলে দলে শ্রমিকরা সেখানে অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। শ্রমিকদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে তারা কারখানায় প্রবেশের মুখে তাদের কোনো বাধা পেতে হয় নাই, নিরাপত্তা নিয়ে তাদের কোনো ঝামেলা হয়নি, তারা স্বাভাবিক পরিবেশে অন্যান্য দিনের মতোই তারা কিন্তু কারখানায় যোগ দিয়েছেন। আর মালিক পক্ষ যেটি যারা আছেন তারা বলছেন যে কারফিউ থাকার কারণে এবং আন্দোলন থাকার কারণে তাদের কারখানা কিন্তু বেশ কয়েকদিন বন্ধ রাখতে হয়েছিল এবং সেই কারণে তাদের আর্থিক ক্ষতি বেশ অনেক হয়েছে। এই ক্ষতি এড়াতেই তারা কিন্তু আজকে ছুটির দিন থাকার পরও কারখানা সচল রেখেছেন এবং তারা বলছেন যে এখন পর্যন্ত যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়ে তারা কিছুটা শঙ্কা নিরাপত্তা নিশ্চিত করার জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং তারা যেটি নতুন সরকারের কাছে দাবি করছেন যে এখন যেহেতু তারা নতুন সরকারের কাছে দাবি করছেন যে এখন যেহেতু তারা উৎপাদন প্রক্রিয়া আছেন এবং এরই মধ্যে বিপুল অঙ্কের টাকা তাদের লোকসান হয়ে গেছে, তারা চাচ্ছেন যে উৎপাদন প্রক্রিয়া সচল রাখার জন্য যে গ্যাস এবং বিদ্যুৎ সেই সরবরাহটা যেন স্বাভাবিক গতিতে থাকে এবং নিরবিচ্ছিন্ন থাকে, সেই চাওয়াটা কিন্তু তারা নতুন সরকারের কাছে করেছেন। এবং আবুল হাসান, আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।